বিউটি লাইজ ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার। অর্থাৎ একই মানুষের বিভিন্ন রূপ প্রতিফলিত হয় বিভিন্ন মানুষের চোখে, তাদের দৃষ্টিভঙ্গির তারতম্যের জন্য। আবার চোখ হলো মনের আয়না, সেই জন্যই চোখের দিকে তাকালেই সেই বিভিন্ন মানুষের বিভিন্ন মনের খবর একবারেই পড়ে নেওয়া যায়। তাই আজকে আমাদের বিশেষ নিবেদন দর্পণ। গল্প পাঠে পিয়ালির ভূমিকায় আছে স্নেহা, রুদ্রের ভূমিকায় সায়ক, রিমির চরিত্রে সম্পূর্ণা, শ্বেতার চরিত্রে দেবশ্বেতা, ম্যামের চরিত্রে মহাশ্বেতা ও আঙ্কেলের পাঠে আবির। গল্পের সূত্রধার অনুভব ও সৃজিতা। আবহ সঙ্গীতে অর্ক, সম্পাদনায় নিরভ্র, নাটক লেখা ও পরিচালনায় অদ্রিজা। 2রা জুন 2019। অফিস থেকে ফিরে ল্যাপটপ নিয়ে বসেছি আর বৌদির ফোন। বলল টিভিতে মন বাংলা চ্যানেলে আমার ফেভারিট বাঙালি অ্যাক্ট্রেস রিমি ওঝা এসেছে। আজ অবধি যত জামা পরেছেন উনি সবগুলোর কাট আউট আছে আমার ডায়েরিতে। এটাই বা বাদ যায় কেন সেই ভেবে বন্ধুচল শোয়ের 28তম এপিসোডটা দেখতে বসলাম। আজকের প্রজন্মের ছেলেমেয়েরা মা বাবাদের ওল্ড স্কুল ভেবে তোমরা বুঝবে না বলে পাশ কাটিয়ে চলে যায়, মাথা বোঝাই করা সমস্যা বুকে চেপে রেখে। এটাই আমরা জেনারেশন গ্যাপ বলি। এরকমই কিছু একটা হয়েছিল আমাদের আজকের গেস্ট, আমাদের সবার প্রিয় রিমি ওঝার সাথে। সেটা কেন, সেটার পরে কি এমন ঘটলো যার জন্য আজ আমরা তাকে আমাদের মাঝে পেয়েছি, এসব জেনে নেব তারই মুখে। রিমি, ওয়েলকাম টু আওয়ার শো। তোমাকে তোমার নতুন সিনেমা শির দেওয়ার জন্য। জামাটা তো দেখলাম অ্যাজ ইউজুয়াল মিষ্টি দেখতে লাগছিল রিমিকে, কিন্তু প্রথমের ওই কথাগুলোই যেন বেশি আকৃষ্ট করলো সেদিন। এই আলোচনায় রিমি কেন, ওর জীবনেও কি তাহলে? বুঝলাম কাজে মন বসবে না যতক্ষণ না এই প্রশ্নের উত্তর পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর উইশেস। আর আমি ইন্ট্রোডাকশানটাও শুনলাম, থ্যাংক ইউ আমার জীবনের কিছু না বলা কথা ব্যক্ত করবার সুযোগ করে দেওয়ার জন্য। তবে এখানে বলে রাখি যে আমি কিন্তু শুধুই নিজের অটোবায়োগ্রাফি শোনাবো না। এই যে বললে যে বিপদের সময় আমরা মা বাবাদের চট করে ভরসা করি না, কারণ আমরা মনে করি যে তারা এই জেনারেশনটাকে বুঝবে না। এই ধারণাটাই কিন্তু ভুল, যেটা অনেকেই করে, আমিও করেছি, তাই চাইবও না অন্য কেউ সেটা করুক। হ্যাঁ রিমি, আজকের আলোচনাটা কিন্তু তখনই সফল হবে যখন দেখব তোমার কথা শুনে আরও কেউ সাহস পাচ্ছে নিজেদের জীবনে সিমিলার এক্সপিরিয়েন্সেস শেয়ার করার। আমার মনে হয় দর্শক বন্ধুদের আর অন্ধকারে রাখা ঠিক হবে না। রিমি, তাহলে তুমি শুরু করো। হ্যাঁ, প্রথমে একটা ছবি দেখাতে চাই। আচ্ছা, তাহলে আমাদের স্ক্রিনে ছবিটা দেখানো হোক। ছবির মেয়েটা বেশ মোটা, মুখের হাসিটা দেখে মনে হলো রিমিরই কোনো বন্টন হবে। রুদ্র যেন আমার মনের কথা পড়ে নিল। কে এই মেয়েটি? তোমার বোন বুঝি? আই উইশ। না, এটা আমারই ছোটবেলার ছবি। কেন জানি না চোখটা ভিজে গেল। আমি মা বাবার একমাত্র মেয়ে, ছোটোবেলা থেকেই খেতে খুব ভালোবাসতাম, পরিমিতই খেয়ে আসছি। সুতরাং মোটা হওয়ার কারণ খাওয়া দাওয়া ছাড়া জিনগত বা খেলাধুলার অভাব, কিংবা ক্লাস 8-এ পড়ে গিয়ে 1 মাস বেড রেস্টের কারণে হতে পারে। এক্স্যাক্ট রিজনটা না বুঝলেও এটুকু বুঝেছিলাম যে মোটা হওয়ার ফলে শারীরিক সমস্যা যতটা না, মানসিক সমস্যা তার চেয়ে অনেক বেশি। তারপর ক্লাস 9-এ যখন বেশিরভাগ বন্ধুরাই জুটিতে ঘুরতো, আমি খুব একা, তবে শুধু প্রেম করার জন্য রোগা হওয়াটা বাড়াবাড়ি লাগছিল। ফাইনালি ক্লাস 11-এ একটা সুন্দর নতুন মেয়ের সাথে বন্ধুত্ব হওয়ায় জানলাম তার বয়ফ্রেন্ডও নাকি তাকে ছেড়ে অন্য মেয়ের কাছে চলে গেছে। সেই দিনই বুঝলাম যে সমস্যাটা আমার মোটা হওয়া নিয়ে নয়। কিন্তু তাহলে হোয়াটস দ্য ম্যাটার? সত্যি সমস্যাটা কিন্তু আজ অন্তত আলোচনার মাধ্যমে বুঝতেই হবে আমাদের, না হলে কিন্তু আর মীমাংসা করা হবে না। কিসের মীমাংসা রুদ্র? অসুবিধাটা কোথায়? আসলে তো সব ঠিকই আছে, যদি আমরা ব্যাপারটাকে বেশি বড় করে না দেখি। না রিমি, এখানে বোধহয় আমি ঠিক তোমার সাথে একমত নই, কারণ ওভারলুক করেও তো লাভ নেই। বডি শেমিংটা তো আজকে সিরিয়াস ইস্যু হয়ে দাঁড়াচ্ছে।
followed by depression and even suicide. রুদ্র, ইনিয়ে বিনিয়ে যতই পাশ কাটিয়ে চলে যাব ভাবলাম, তুমি কিন্তু টপিকটা সেই টেনে আনলেই। দেখো, ওভারলুক করতে আমিও বলছি না, বিকজ ইটস ইজিয়ার সেড দ্যান ডান, অ্যান্ড ইনফ্যাক্ট আই লার্ন ইট দ্য হার্ডার ওয়ে। তো আমিও ক্লাস 7 to 12 5 বছর ডিপ্রেশনে ছিলাম। ইদানিং ওটাকে রোগ বলে ধরা হয়। তখন ওটা জাস্ট একটা মন খারাপ, যেটা চকলেট বা আইসক্রিম খেলেই ঠিক হয়ে যাবে, এরকমই ধারণা ছিল সবার। তখন নিজেই বুঝিনি কি হচ্ছে, তো মা বাবাকে কি বলতাম। স্কুল টিউশনে তো অনেক টন শুনতে হতোই। তাছাড়া রাস্তায় ছেলেদের, পাড়া প্রতিবেশীদের কমেন্টস, সুন্দরী মেয়েদের ব্যাক বিচিং, এমনকি জানো, বাবার বাইকের পেছনে বসলে বাবার যখন আর বসার জায়গা থাকতো না, তখন আমার শান্ত বাবাও কয়েক কথা শুনিয়ে দিতেন। এমনই বিভিন্ন জায়গা থেকে আঘাত পেয়ে পেয়েই শেষে একা বোধ করতাম। কিছু ভালো বন্ধু ছিল যারা আজও বন্ধুত্ব টিকিয়ে রেখেছে। তখন কেঁদেছি, আজ এইসব ভেবেই হাসি পায়। অনেক বাচ্চারা হাসতো, মুখের ওপর তুমি কি মোটা বলে দিত। তাদের মায়েরাও বিশাল কিছু বলেনি তাদের, সত্যি বলছে, বকবে কেন। কোনো পছন্দের জামা পরতে পারতাম না, পছন্দের খাবার খাওয়া আস্তে আস্তে বন্ধ হয়ে গেছিল। তারপর মা বাবাই আস্তে আস্তে সব বুঝলো। একদিন আমার খুব পছন্দের একটা জামা একদম স্মল সাইজে কিনে আনলো। বলল কারোর জন্য না, নিজের জন্য, নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্যই রোগা হও, ওবেসিটি যেন না হয়, নিজের শরীরের জন্য। বাবা সেদিন একটা কথা বলেছিল জানো, নিজেকে ভালো না বাসতে পারলে কাউকে ভালোবাসতে পারবে না। আর যে নিজের মধ্যে কোনো ভালো দেখতে পায় না, সে লোককে কি করে বোঝাবে যে তার মধ্যে কি আছে। বাবার সেই একটা কথার পর সেই দিন থেকে আমার টার্গেট ওই জামাটাতে ফিট আসা। আজ আমি এখানে নিজের জন্য, বাবা মার সাহায্যে। তাহলে তুমি বলছো মোটা রোগাটা ম্যাটার না, ফিটনেসটাই ম্যাটার, তাই তো? হ্যাঁ, আর মীমাংসা যদি কিছু করার থাকে তবে সেটা এটাই যে নিজেকে কি করে ভালোবাসা যায়, নিজেকে কেন ভালোবাসবো, এবং একটা প্রায়োরিটি লিস্ট ঠিক করা যে কাদের কথা ম্যাটার করে। টিটকিরি মারছে যে সে আর যাই হোক বন্ধু হতে পারে না, কারণ সে তোমার ভালো চায় বলে টন করছে তা নয়। সেই আজ মোটা বলবে, কাল রোগা হয়ে স্টাইলিশ পোশাক পরলে হট সেক্সি বলে শীষ দেবে বা স্ল্যাট বলবে। কিন্তু মা বাবা, ক্লোজ ফ্রেন্ডসরা কি বলছে সেটা একবার শুনে দেখাই যায়। অসাধারণ একটা নতুন দিক খুঁজে পেলাম আমরা রিমির। সঙ্গে এক দর্শক বন্ধু রয়েছেন, শুনে নেব উনি কি বলছেন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমার নাম শ্বেতা। আমি মন খুলে কথা বলতে ভীষণ ভালোবাসি। আমি আজকে আপনাদের সাথে দুটো কথা মন খুলে বলতে চাই। একদম নির্দ্বিধায় বলো। আসলে আমি একটা ছেলেকে বড্ড ভালোবাসতাম, এখনও বাসি। নামটা রিভিল করতে চাই না, উৎসব ধরে নিন। ও আমাকে আসলে বুঝিয়ে দিয়েছে যে ভালোবাসাটা একতরফাই থাকবে। জানেন, ও আমাকে ডিরেক্টলি কোনোদিনও কিন্তু বলেনি যে ওর আমাকে পছন্দ নয়। আসলে ওর বন্ধুরাই হচ্ছে আমার জীবনের সব থেকে বড় ভিলেন। বেশি কিছু চাইনি ওর থেকে, শুধু ওর সাথে কথা বলতে চেয়েছিলাম, ওকে জানতে চেয়েছিলাম, ওর সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম, আর সুযোগ পেলে ওকে আমার মনের কথাটাও মন খুলে বলে দিতাম। ওর মতামতও দিত। বিশাল যে খুব একটা এক্সপেকটেশন ছিল ওর প্রতি সেরকম কিন্তু কোনো ব্যাপার ছিল না। ওর সাথে আমার পরিচয়টা হয় আমার ক্লাসে, আমরা একসাথে ক্লাসে পড়ি। ভীষণ চুপচাপ, ছেলে বন্ধুদের মধ্যে বেশ পপুলার। মিচকে শয়তান বলতে পারেন। ও শুধু ছেলে বন্ধুদের মধ্যে না, মেয়ে বন্ধুদের মধ্যেও কিন্তু বেশ পপুলার। দু একবার কথা বলে জানতে পারি যে ও প্রেমে আহত, এখন নাকি ওর মনের দরজাটা বন্ধ। সেই জন্যই যখন ওকে আমি দেখা করতে বললাম, ও আসলোই না। ইনফ্যাক্ট হোয়াটসঅ্যাপে মেসেজটা সিন করে রেখে দিল, রিপ্লাই দেওয়ার একবারও প্রয়োজন বোধ মনে করলো না। উৎসবের সব বন্ধুরা যাদের মাধ্যমে আমি ওর সাথে কথা বলবো ভাবলাম, তারাই নাকি আমার সম্বন্ধে গিয়ে ওকে বলেছে যে আমি নাকি মোটা, পাগল, একদম ভালোই না। শুনে না বড্ড অবাক হই, কিন্তু কষ্ট এক ফোঁটাও হয়নি। প্রায়োরিটি লিস্ট নিয়ে তখন বলছিলেন না, এটা কিন্তু কেউই আমার প্রায়োরিটি লিস্টে ছিল না। কিন্তু উৎসব, ও কী করে পারলো এটা করতে? এরকম বায়াসড হলো কী করে? একবারও কেউ কি ভাবলো না এতটা কান পাতলা এত সহজে হয়ে গেল? আঘাত পাই, বড্ড
আঘাত পাই। ও অনেকটা প্রায়োরিটি লিস্টে উপরে ছিল তো, সেই জন্য। দেখো, এক হাতে তালি বাজে না। ওর সেটা বুঝে দুতরফের বক্তব্যই শোনা উচিত ছিল। কলেজে পড়ছে সে আফটার অল। আর তুমি ওকে প্রায়োরিটি দিয়েছিলে, কিন্তু ওর সেটা পোষায়নি। তাই এবার তোমাকেও বলে রাখি সেটা, এবার তোমাকেও বুঝতে হবে হি ইজ নট ওয়ার্থ ইয়োর লাভ দেন। রিমিদি, দিদি বলে ডাকছি কিন্তু, হ্যাঁ? নিশ্চয়ই নিশ্চয়ই, বলো বোন। দেখো দি, ও মানুষটা বড্ড ভালো। আমাদের অবশ্য পরে কথা হয়েছিল, যদিও সেটা আমারই উদ্যোগে। ক্ষমা করে দিয়েছি। ও নিজেও বুঝতে পেরেছে যে ও আমার সাথে একবার ডিরেক্টলি কথা না বলাটা ভুল করেছে। কিন্তু আমার প্রশ্ন সেটা নয়। আমার প্রশ্ন হচ্ছে, এখন এই 21st সেঞ্চুরিতে এগুলো কী হচ্ছে? একটা মেয়ে একটা ছেলেকে অ্যাপ্রোচ করলে সে বাজে, একটা মেয়ে একটা ছেলেকে ইজিলি ট্রাস্ট করলে সে উইয়ার্ড, সে মোটা বলে সে ভালো না, সে পাগল, আর তাকে সহজে সবাই মিলে ফাঁসাতে পারে। খুবই বড় মনের পরিচয় দিয়েছ বোন। তোমার এই প্রশ্নের উত্তর সত্যিই আমার কাছে নেই। তবে এটুকুই বলবো, কথা বলে যাও, ট্রাস্ট করে যাও মানুষকে। সবাই সমান নয়, তবে সিক্রেটস বলো না। সেটা একদম ক্লোজ ফ্রেন্ডস আর মা বাবার জন্য রেখো। অসংখ্য ধন্যবাদ শ্বেতা। আরেকজন ইতিমধ্যেই লাইনে এসে গেছেন। হ্যাঁ বলুন ম্যাম। হাই রিমি, হাই রুদ্র। আমার বাংলাটা এতটা ভালো নয়, সো আই এম স্পিকিং ইন ইংলিশ। শিওর। ইয়া প্লিজ কন্টিনিউ, আমরা সাবটাইটেলস দিয়ে দেবো। Okay, so sorry beta, but I feel at the end of the day we can't get rid of the idea that looks matter. Jatoi boli that don't judge a book by its cover, it's not true, is it? Amar chele ache, but he also had to face these storms. ওর বিয়ের টাইমে একজনকে বলতে শুনলাম, ছেলেটা কি কালো, মেয়েটা আর ছেলে পেল না। আমার ছেলে বহু লাভ ম্যারেজ করেছে। So if Bahu doesn't have an issue, it's okay. I overlooked it. কিন্তু অনেক বন্ধুদের শুনেছি ছেলের বউ আনার টাইমে ফর্সা না কালা, স্লিম না মোটা, সেটা একটা ফ্যাক্টর ভাবে। এদের মধ্যে 2 of them have daughters of their own. Still, why is it so difficult to understand how it feels? And ये जो तुम लोग इतना बोल रहे हो, I can see a layer of makeup on your face. I'm sorry बेटा, no offense. কিন্তু এটা দরকার পড়েছে কেন? I mean, who are we trying to fool? কালো মেয়েকে সফেদ করার ট্রাই করে লোকে, বাট গোরি है जो ताके we don't try to make dark, do we? And you just talked about your journey. तुमियो तो रोगा होने के बाद ही फेमस होले, ऐसा क्यों? And I like wearing dresses even at the age of 63. Our neighbors don't like it. Tell me, why should I be judged by people who hide their white hairs under dye and pretend they don't age, and then wear the same dress that they criticize me for? Thank you ma'am, your question will be answered right after a short break. এতক্ষণ এত কথা, সব যেন চেঁচাচ্ছিল আমার মাথার ভেতর। মনে একটা প্রশ্নও জাগছিল। নিজের নাম্বারটা ডায়াল করে দেখলাম। ফিরে এলাম ছোট্ট ব্রেকের পর। আমাদের সঙ্গে আছে রিমি ওঝা। আড্ডা কিন্তু একদম জমে উঠেছে। আমাদের লাস্ট কলারের উত্তরটা মনে হয় পেন্ডিং আছে। রিমি, তোমার কি কিছু বলার আছে এখানে? ওনার ফার্স্ট কোয়ারিটা নিয়ে তুমি বলো না হয়, মেকআপ অ্যান্ড ড্রেসটা নিয়ে আমি আসছি। বেশ। ম্যাডাম, অনেক কিছুই ঠিক নেই, ঠিক করতে হবে, সেটাই উদ্দেশ্য। ভালো খারাপ এটা কিন্তু খুব রিলেটিভ ব্যাপার। আর ছেলে মেয়েদের ছোট থেকেই বডি শেমিং করতে বারণ করাটাও কিন্তু আমাদের দায়িত্ব। আর লুকসের ব্যাপারে যদি বলি, লুকস তো আজ আছে কাল নেই, বা কাল ছিল না আজ হয়ে যেতেও পারে। আজকের দিনে দাঁড়িয়ে এসব কোনো ব্যাপার না। সমাজ মানেই কিন্তু এরা ওরা তারা না, সমাজে আমরাও আছি। আজ আমিও অন্য কারোর জন্য সমাজ। আজ আমি নিজের চোখে ভালো হলেই অন্য কারোর জন্য একটা সুন্দর সমাজ তৈরি করতে পারবো। রিমি, তুমি কি বলো? ট্রু।
আর এতদিন এই ইন্ডাস্ট্রিতে কাজ করার পরে আমি আর এখন মেকআপটা ব্লেমিশে সাইড করব কি ডার্ক সার্কেলস থাকবো বলে ইউজ করি না। ইটস কাইন্ড অফ ফান অ্যাকচুয়ালি। ইটস কনসিডার্ড অ্যাজ আ ফর্ম অফ আর্ট দিস ডেজ। আমরা শাড়ি জুয়েলারি যেরকম ম্যাচ করে পরি, তেমন মেকআপটাও যেন প্রেজেন্টেশনেরই আর একটা পার্ট। এখনও কিছু লোক আছে যদিও যারা পুরনোকে আঁকড়ে ধরে আছে, কিন্তু তেমনই আবার প্রচুর লোক এইসব চিন্তাধারা থেকে মুক্ত হচ্ছে। তো ম্যামকে এটাই বলবো যে জাজমেন্ট সব জায়গায় থাকবে, আপনি নেবেন কি নেবেন না দ্যাটস ইয়োর চয়েস। হতেই পারে আই ডোন্ট লুক দ্যাট গুড আফটার ওয়ারিং আ ড্রেস অ্যান্ড দ্যাটস ওয়াই পিপল আর টকিং অ্যাবাউট ইট, দেন আই শুড টেক আ হিন্ট। বাট ইফ ওল্ড এজ ইজ দ্য অনলি রিজন ফর দেয়ার জাজমেন্ট, দেন জাস্ট ইগনোর। ইন্ডাস্ট্রির বাইরে না আমাকেও প্রচুর কথা শুনতে হয়েছিল। অনেকে আমার মডেলিং অ্যাক্টিংয়ের স্বপ্নের কথা শুনে হেসেছিল, বিকজ দে ফেল্ট আই ডোন্ট হ্যাভ আ লিটারিশ ফেস। বাট ইন্ডাস্ট্রিতে ঢুকে বিশ্বাস করুন এরকম কিচ্ছু ফেস করতে হয়নি। আজকাল প্লাস সাইজ মডেলস আছে, ডার্ক স্কিন টোন ইজ কনসিডার্ড ইন দিস ডেজ, অ্যান্ড কর্মা লাভড অ্যাট দেম অল হু ওয়ান্স লাভড অ্যাট মি। এখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে জাস্ট ডেমোগ্রাফিক অ্যান্ড জিওগ্রাফিক স্ট্যাটাস বোঝানোর জন্য মেকআপ ইউজ করা হয়, টু ব্রিং দ্য ক্যারেক্টার টু লাইফ, দ্যাটস ইট। আশা করি ম্যাম আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আমাদের পরের বন্ধু সেই ব্রেক টাইম থেকে অপেক্ষা করে আছেন। হ্যাঁ বলুন। নার্ভাস লাগছিল, আমার টানে এসে গেল। হ্যাঁ মানে আমি একটা প্রশ্ন করতে চাই, আর সেই প্রশ্নের উত্তরটাও দিতে চাই একটা ঘটনার মাধ্যমে। আর একটা কথা রিমি ম্যাম, আমি তোমার বিশাল বড় ফ্যান। মানে তোমার সাথে যে এইভাবে কথা বলবো কোনোদিনও ভাবিনি। থ্যাঙ্কস ডিয়ার। আর তুমি আমাদের কাজটা সহজ করে দিলে, এখন আমরা শুধুই শুনবো। কিন্তু তুমি তোমার নিজের নামটাই তো বললে না। ও হ্যাঁ, আমার নাম পিয়ালি। আমার প্রশ্নটা হলো, যেসব মানুষেরা নর্মাল ডেফিনেশনে সুন্দর নয় তাদের কি বেশি খাটুনি হয়? মানে বন্ধু পাওয়ার জন্য, সঙ্গী খোঁজার জন্য, ইত্যাদি ইত্যাদি। এবার ঘটনাটা বলি। 7 বছর আগেই আমার একজনকে পছন্দ হয়, কৃষ্ণদা। তখন তার 26 বছর বয়স, আর আমি তখন 12-এ পড়ি। তোমার ছোটোবেলায় যেরকম ফিগার ছিল আমারও ঠিক সেরকমই ছিল 6 বছর আগে। কৃষ্ণদা মুখের উপর বলে দিয়েছিল, দেখ তুই মোটা, তাতে আমার অসুবিধা নেই, কিন্তু আমার মা মেনে নেবেন না এই সম্পর্ক। মনে পড়লো ওর আগের বান্ধবী কালো আর একটু লম্বা ছিল ওর থেকে, তাই সেই সম্পর্কটা ওর মায়ের কারণে টেকেনি। তাই বুঝলাম সে করে বাড়ি, ঠিক করলাম রোগা হব, দিয়ে আরেকবার না হয় ট্রাই করে দেখব। হলাম। 3 বছর লাগলো। ইতিমধ্যে আমি একটা স্কুলে চাকরি পাই, বাড়ি থেকে হাঁটা পথ। একদিন রাস্তায় একটা ছেলে আমায় বলে তার নাকি আমার পছন্দ। কথা নেই বার্তা নেই, ডাইরেক্ট প্রপোজাল। না বললাম। তারপর ঠিক 2 দিন পর স্কুলের রাস্তায় 3টি ছেলে আমার পিছু নেয়। খুব ভয় পায়, ওরা কাছে আসতে থাকে। আমি কিছু বুঝে উঠতে পারি না। জ্ঞান ফিরতে উঠি এক অজানা জায়গায়, হাসপাতালে। মুখে খুব ব্যথা। কি কিছু আন্দাজ করতে পারছেন? না। না। মাথায় তো অনেক কিছুই আসছে, কিন্তু মানে ভাবতে চাই না। আমি চাইও না কাউকে ভাবতে হোক। আমার উপর অ্যাসিড অ্যাটাক হয়। এ হে, ইস। কি বলছো গো? মজার ব্যাপার হলো, তখন আমার এটাই মনে হচ্ছিল মোটা হলে কি ভালোই না হতো। কেউ পছন্দ করতো না, কাউকে রিজেক্টও করতে হতো না, আর এইসব কিছুই হতো না। কারণ আমি ভাবছিলাম এইসব ওই ছেলেটা করিয়েছে যে আমায় প্রপোজ করেছিল, তুহিন। কিন্তু তা না, ওই আগের প্রশ্নের উত্তর এইটাই যে সৌন্দর্যটা মানুষের চোখের উপর নির্ভর করে, আর চোখ তো মনের আয়না। তুহিন আমায় সত্যিই ভালোবেসেছিল,
আর আমার মোটা হওয়াটা ওর কাছে কোনো সমস্যা ছিল না। ওর দুকুলে কেউ ছিল না ওকে আপত্তি জানানোর। তুহিন আমায় অনেকদিন ধরে লক্ষ্য করেছিল। ওর দুটো বন্ধু ছিল যাদের সাথে ওর ঝগড়া হয়, আর ওরাই রিভেঞ্জ নেওয়ার জন্য ওর উইকনেস বুঝে আমায় অ্যাটাক করে। তুহিন সেদিন কিছু একটা আন্দাজ করে, ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে গেছিল পাড়ার কিছু লোকদের নিয়ে। ওই লোকগুলোই আই উইটনেস ছিল, তাই দুষ্কৃতীরাও শাস্তি পেল, আর আমারও সেরকম একটা কিছু ক্ষতি হয়নি। আজ আমি সুখী। এই ঘটনার পর তুহিন আমায় বিয়ে করেছে এবং আমাদের একটা ছেলেও আছে। কৃষ্ণদা হয়তো এসব কিছুই জানে না, আর আমার মুখটাও দেখলে কেউ বুঝতে পারবে না যে আমার সাথে ওরকম কিছু হয়েছিল। তুহিনই অবশ্য সেই ব্যবস্থা করেছে। আমার একটাই অনুরোধ সবার কাছে, যে অন্যকে কষ্ট দেওয়া মানে নিজের কষ্টকে আহ্বান জানানো, তাই সেটা যতটা সম্ভব অ্যাভয়েড করলেই ভালো। থ্যাংক ইউ আমার কথা শোনার জন্য। বাপরে, কত মানুষের কত কষ্ট। হ্যাঁ, এখন সত্যিই নিজের দুঃখটা তুচ্ছ মনে হচ্ছে। তবে শুনে ভালো লাগলো উনি আমাদের একটা হ্যাপি এন্ডিংয়ের কথা বললেন আফটার অল। রিমি, আমাদের ফাইনাল কলটা নিয়ে নি তাহলে। হ্যাঁ চলো, নমস্কার। হ্যালো মিস রিমি, আমি আপনার বাবার বয়সী হব। আমার ছেলে মেয়ে দুজনেরই বিয়ে হয়ে গেছে। ছেলেটা ভালোই আছে, তবে মেয়ে ভালো নেই। ও আমার সাথেই থাকে, দেখতে শুনতে ভালো আমার মেয়ে, স্মার্টও আছে, তবু জামাইয়ের সাথে ওর বোঝাপড়া নেই ঠিকঠাক। ওর মা তো ওদের বিয়ে ধুমধাম করে দিয়ে নিজেই চলে গেল। আমি এখন কদিন থাকবো জানি না। এই শেষ বয়সে আমি আর ওর সমস্যা কি সমাধান করি। তবে তুমি যদি দুটো কথা বলে একে বোঝাতে পারো তাহলে খুব ভালো হয়। ও রোজ কাঁদে, জানো তো, রোজ কাঁদে এমন একজনের জন্য যে তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে বেশ ফুর্তিতে আছে। বলতে যায় মামুনিয়া, হি ইজ এ ডিসগ্রেস টু মাই ফ্যামিলি। সবাই এটা জানুক। তুই কেন কাঁদবি? প্রবলেমটা কোথায় সেটাই তো আমি বুঝছি না। আঙ্কেল, আপনার মেয়ে ঠিকই বলেছেন, একটু শান্ত হন আপনি। আমিও আপনার মেয়েরই মতন। আই ক্যান ফিল ইউ, কারণ আমার বাবার মুখটা মনে পড়ে যাচ্ছে। আপনার মেয়ের ভালো নামটা যদি কাইন্ডলি বলেন, মানে আমি এর পরের কথাগুলো ওকেই অ্যাড্রেস করে বলবো তো, তাই। ঋতুজা। হাই ঋতুজা, তুমি যত কাঁদার কেঁদে নাও, কেঁদে মন হালকা করো, কিন্তু তারপর ঠান্ডা মাথায় এটা ভাবো যে কাউকে ফোর্স করা যায় না। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক। ইউ স্টার্ট আপ ফ্রেশ। তুমি স্মার্ট, তোমার বাবা এই মাত্র বললেন সেটা। যে ছেলে আজ অন্য কারোর জন্য তোমাকে ছেড়ে যাচ্ছে, সে কাল অন্য কারোর জন্য তাকে ছাড়বে না, এরকম কোনো গ্যারান্টি নেই। দেখো, আমি সাইকিয়াট্রিস্ট নই, আমি খালি একটা অসুখের ভিকটিম। আমার নিজের অসুখ ওভারকাম করেছি আমি নিজের মতন করে, তোমাকেও করতে হবে। তোমার অসুখ হলো তুমি নিজেকে চিনতে পারোনি। তুমি অনেক মানুষকে প্রমাণ করে দিলে কিন্তু যে রূপটা সব সমস্যার সমাধান নয়, কি তাই তো? সেটা কিন্তু বেশ ভালো ব্যাপার। অনেক মানুষকে একটা নতুন রাস্তা দেখালে, কিন্তু তোমার নিজের ক্ষেত্রে তোমার গুণ, তোমার স্মার্টনেসটাই তোমার অস্ত্র। ওটা ইউজ করো। নিজে কি সেটা আগে বুঝো, তাহলে দেখবেন সমস্ত হিসেব পাল্টে যাচ্ছে। যাকে বিয়ের আগে চিনতে না তাকে আজ খুব দামি মনে হচ্ছে, কিন্তু কাল নিজের দামটা এত বাড়িয়ে ফেলো নিজের চোখে যে ওই একই হাজব্যান্ডকে তোমার মনে হবে হি ওয়াজ ফর সেল অ্যান্ড হি হ্যাজ সোল্ড হিমসেলফ টু সামওয়ান এলস। কিন্তু তুমি প্রাইসলেস। তোমায় পেতে গেলে আর্ন করতে হবে। তোমার মনকে যে চুরি করতে পারবে তাকে একটা চান্স দিয়ে দেখো। তোমার জন্য মন তাকে খালি করতে হবে। হাজব্যান্ডকে আর নিজেকে মুক্তি দাও এই বন্ধন থেকে। লোকে কি বলবে এসব ভেবে থেমে যেও না। জীবনটা তোমার। ওরা ঠিক সময় ঠিক কাজ করলেও কথাই শোনাবে। ওরা অডিয়েন্স। যারা না থাকলে তোমার জীবনের গল্পটা খুব বোরিং হয়ে যাবে। ওদের থাকতে দাও, কিন্তু মাথার ওপর নাচতে দিও না। তোমার জীবনটা একেবারে তোমার, সাথে আঙ্কেলেরও।
তোমার দুঃখে উনি কখনো খুশি থাকতে পারবেন না। যে কেয়ার করে না তার জন্য নিজের মানুষদের কেন কষ্ট দেবে তুমি? তুমি অনেক লাকি যে আঙ্কেল আছেন এখনো তোমার পাশে। বিয়েটাই আলটিমেট না, কিন্তু কান্নাকাটি করা, কুইট করে দেওয়া খুব সোজা, কিন্তু তোমার তো কিছু হারানোর নেই। এই কঠিন পথটা দিয়ে হেঁটে দেখো। ওয়ান্স ইউ রিচ দ্য ডেস্টিনেশন, ইটস গোয়িং টু বি ওয়ার্থ ইট। মোর পাওয়ার টু ইউ ঋতুজা। কিন্তু রিমি, আজকের আড্ডাটা এত সুন্দর ছিল, কোথা দিয়ে সময় চলে গেল বুঝতেই পারলাম না সত্যি। শোটা শেষ হওয়ার পর এখানেই বিদায় জানাচ্ছি। তুহিনের দিকে তাকাতেই দেখি তুহিন জিতকে ঘুম পাড়াতে পাড়াতে প্রশ্রয় মেশানো হাসি মুখে আমার দিকে তাকিয়ে। কলরব একটি বাঙালি সংস্থা যা বিভিন্ন বাঙালিদেরকে একত্রিত করে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ক্ষুদ্র প্রচেষ্টা বলা যেতে পারে। আমাদের তরফ থেকে এই প্রথম অডিও স্টোরি অর্থাৎ শ্রুতি নাটক পরিবেশন করা হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না।